হ্যালো স্টুডেন্টস, ম্যাথস ট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ এবং যাদের উচ্চ মাধ্যমিকের সাবজেক্টের মধ্যে ম্যাথমেটিক্স আছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের কিছু টিপস এবং কিছু সাজেশন দেব। তোমাদের যেহেতু খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা, আগামী মাসেই তোমাদের পরীক্ষা, তো সেই কারণে আমি তোমাদের কিছু টিপস দেব এবং কিছু সাথে সাজেশন দেবো, যেগুলো তোমাদের পরীক্ষায় বিশেষ কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে তোমার খুব কাজে লাগবে। তোমরা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তোমরা লাইক এবং বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে শেয়ার করতে পারো। এবং তোমার নিজস্ব কোনো প্রশ্ন থাকলে তুমি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। তো আজকের ভিডিওটিতে আমি টিপস এবং সাজেশন দেব। বিগত কয়েক সপ্তাহ আগে আমি একটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কয়েকজন আমার সাথে যোগাযোগ করে এই টিপস এবং সাজেশন ব্যাপারে জানতে চাই, কারণ সেখানে উল্লেখ করেছিলাম উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মানে তোমাদের জন্য, কিন্তু অত ডিটেলসে যায়নি। তো আজকে একটু ডিটেলসে বলবো, কারণ তোমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের ভবিষ্যতে কেরিয়ার কীরকম, কোন দিকে যাবে, কিভাবে হবে, কারণ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করছে। তো সবাই চাইছো, তোমাদের গার্জেনরাও চাইছে, আমরা সকল স্যারেরাই চাইছে যে তোমরা খুব ভালো রেজাল্ট করো এবং তোমরা পুরো রেজাল্ট করবে। সেই রেজাল্টে যাতে ভালো হয় তার জন্য আমার তরফ থেকে তোমাদের কিছু টিপস এবং কিছু সাজেশন আমি দেব। ঠিক আছে, তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে এবং তোমাদের খুব হেল্প হবে। তো যে টিপসগুলো দেবো, সেই টিপসগুলো কোন কোন জায়গায় কাজে লাগবে সেই সম্বন্ধে তুমি সেগুলো বলতে থাকবো। যেমন ধরো সিলেবাস, তোমরা তো এখন তোমাদের এমনি কিছুটা সে কয়েকটা চ্যাপ্টার তোমাদের বাদ দেওয়া হয়েছে, তো তার বাইরে বেশ কিছু চ্যাপ্টার যেগুলো বেশ ডিফিকাল্ট তোমাদের তৈরি করতে তোমরা ভয় পাচ্ছ, কিন্তু তোমরা চাইছো যে পুরো সিলেবাসটা দেখে যেতে, ঠিক আছে, সমানভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সমানভাবে দেখে যেতে চাইছো, কিন্তু আমি সেটা বলবো না। তো সেটা জানতে হবে যে কোন চ্যাপ্টারটাকে কতটা গুরুত্ব দেব। এবং এখানে আরেকটা স্ট্র্যাটেজি আছে। কীরকম স্ট্র্যাটেজি, যে কয়েকটা বেসিক চ্যাপ্টার, কিছু কয়েকটা প্রাইমারি চ্যাপ্টার, সেটা কিন্তু বাকি অনেক 3-4টে চ্যাপ্টারের জন্য হয়েছে, অর্থাৎ একটা চ্যাপ্টার পড়ো, বাকি চ্যাপ্টার অটোমেটিক হয়ে যাবে, এটা একটা। আর একটা হচ্ছে যে ফর্মুলা মনে রাখার উপায়, কীভাবে ফর্মুলা মনে রাখবো এটা একটু তোমাদের বলবো। এবং আরেকটা যেটা বলবো মেন জিনিস, যেটা হচ্ছে সবাই তোমরা সাজেশন চাইছো, যে এমন একটা কোয়েশ্চেন হয়তো তোমাদের যত আমি এখন কিছু কোয়েশ্চেন সেট বলে দিলাম, এই কোয়েশ্চেনটা করো বা এই বইটা থেকে এই কোয়েশ্চেনগুলো করো, সেরকম চাইছো। বা অনেকে অনেক অন্যরকমভাবে একটা চাইছে যে একটা সাজেশন মতো হলো, আমি সেরকমভাবেই একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে কোন জায়গাটা পড়বে, কোন ধরনের কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, অর্থাৎ প্রশ্ন নির্বাচনটাও কিন্তু এখানে একটা বড়, অর্থাৎ এক্সাম পদ্ধতি। ঠিক আছে, তো সেই জিনিসগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো, তো ভিডিওটা না কেটে দেখতে থাকো। প্রথমে একটু সিলেবাসে কি আছে সেগুলো নিয়ে একটু বলবো, তার চ্যাপ্টারগুলোর সাথে সাথে আমি এটা বলবো কোন চ্যাপ্টারটা কার উপর রিলেটেড বা কীভাবে তাকে মনে রাখবে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার যেটা আছে সম্বন্ধ চিত্রণ, সম্বন্ধ ও চিত্রণ, এটা দেখবে প্রথম দিকে আছে দুটো জিনিস। সম্বন্ধ তোমাদের কি আছে, সম্বন্ধের ক্ষেত্রে তোমাদের বিভিন্ন ধরনের শূন্য সম্বন্ধ, তারপর একক সম্বন্ধ, এই ধরনের বিভিন্ন ধরনের সম্বন্ধ তোমাদের আছে। যেমন প্রথমে আছে বিশেষ, বিভিন্ন ধরনের সম্বন্ধের ক্ষেত্রে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, প্রকার। এখানে দেখবে তোমাদের আছে সসম সম্বন্ধ, ঠিক আছে, তারপর হচ্ছে প্রতিসম, তারপর হচ্ছে বিপ্রতিসম, তারপর আছে সংক্রমণ, তারপর আছে সমতুল্য। এই জিনিসগুলো আছে সমতুল্য সম্বন্ধ। আমি সম্বন্ধ কথাটা লিখছি না, আমি সসম, প্রতিসম, বিপ্রতিসম, সংক্রমণ, সমতুল্য,
এই চারটে জিনিস আছে। এই চ্যাপ্টার থেকে কোথায় কোথায় প্রশ্ন আসবে সেটাও বলে দিই। তোমাদের কোশ্চেন প্যাটার্নে দেখবে পার্ট এ আর পার্ট বি আছে। পার্ট এ তে কত আছে 70 মার্কস, পার্ট বি তে আছে 10 মার্কস। এখানে 10 এমসিকিউ থাকবে। আচ্ছা, এখানে কত থাকবে? পার্ট এ তে তিনটে দাগ থাকে, 1 2 3। এখানে থাকবে 14 মার্কস, এখানে থাকবে 36 মার্কস, দেখো এটা 50, এখানে থাকবে 20। এখানে প্রতিটা কোশ্চেন 2 নম্বর করে টোটাল 7টা কোশ্চেন করতে হবে। এখানে 4 নম্বর করে প্রতিটা কোশ্চেনের মার্কস থাকে, করতে হবে 9টা। এখানে থেকে 5 নম্বর করে কোশ্চেন করতে হবে 4টে। ঠিক আছে, এইবার এই সম্বন্ধ চিত্রণে এই একের দাগে একটা কোশ্চেন থাকে আর দুইয়ের দাগে একটা কোশ্চেন থাকে, অর্থাৎ দুটো কোশ্চেন টোটাল। দেখো এখানে একটা মানে 4, এখানে একটা 2, অর্থাৎ 6 নম্বর তোমার আসবে আর একটা এমসিকিউ আসবে। ঠিক আছে, তো সম্বন্ধ চিত্রের প্রশ্নটা আসবে কি সেটাও তোমাদের বলি। প্রথম যেটা আসতে পারে, কোন একটা রিলেশন বা কোন একটা সম্বন্ধে আর একটা সেট তোমাদের দিয়ে দেবে, দিয়ে সেটা বলতে দেবে এটা কি সসম না প্রতিসম। আবার তো বলবে যে দেখাও যে সসম না প্রতিসম, আবার তো বলবে সসম না সম্পূর্ণ। এইরকম ভাবে দিতে পারে, অথবা তোমাকে বলতে পারে সমতুল্য সম্বন্ধ কিনা। ঠিক আছে, অর্থাৎ তোমাকে কিন্তু দেখাতে দিতে বলতে পারে এটা সম্বন্ধ কি ধরনের সম্বন্ধ, এটা দিতে পারে। আচ্ছা, এটা গেল। এবার এর সাথে কি অপশন থাকবে? এর সাথে তোমার অপশন সবসময় থাকবে না, এর পরের একটা চ্যাপ্টার আছে দেখবে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। বিপরীত বৃত্তীয় অপেক্ষক। আমি এর সাথে সাথে আমি ইংলিশটাও বলবো, কারণ এখানে হয়তো অনেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখবে সিলেক্ট করেছো। ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনস, এটা আছে। এর সাথে এটা অপশন থাকবে। এবার হয় কি, এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়, অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট লাগে। ঠিক আছে, কঠিন লাগে, অনেক ফর্মুলা আছে, অনেক ইকুয়েশনস আছে, যে জিনিসগুলো হয়তো তোমরা তৈরি করতে পারছো না, তৈরি করতে অসুবিধা হচ্ছে। তো আমি অবশ্যই সাজেস্ট করব এই চ্যাপ্টারকে জোর দিও না। এই চ্যাপ্টার কতটা জোর দেবে জেনে রাখবে, কিন্তু কতটা জোর দিয়ে পড়বে না, যতটা জোর দেবে এইখানে। এবার দেখো সম্বন্ধতে এই জিনিসগুলো আসছে। আর চিত্রণে কি আছে? চিত্রণে তোমার দেখবে আছে 1 চিত্রণ, 1 ম্যাপিং, 1 ম্যাপিং, ইনটু ম্যাপিং, তার সাথে সাথে আছে না 1 আছে, ইনটু আছে এবং বাইজেকশন আছে, বাইজেক্টিভ ম্যাপিং, এই জিনিসটা আছে। এবার 1 আমি একটু বলে দিই কিভাবে মনে রাখতে হবে। 1 মানে যদি x1 x2 হয়, শুধু এইটুকু লিখে রাখো। যদি একটু নিচে লিখে তো তোমরা দেখতে পাচ্ছ না, যে যদি 1 হয় তাহলে x1 x2, এটা both ইমপ্লাই করবে f of x1 f of x2, বাস। এবার দেখো আমি একটা শর্ট, আমি তোমাদের বললাম একটা শর্ট নোট তোমরা তৈরি করবে। শর্ট নোট তোমরা নিজেরা তৈরি করতে পারবে, যাতে খুব বেশি হলে 10 পাতা তৈরি করতে হবে, 10 থেকে 15 পাতার নোটটা তৈরি হবে। এবং সেটা তোমাদের আমাদের দেখো এরকম মোটা মোটা বই, যে লেখকেরই বই করবা করো, কোনো ইউটিউবে তো এরকম ভিডিও বইয়ের নাম উল্লেখ করা যায় না, তাই আমি এখানে কোনো বইয়ের নাম উল্লেখ করবো না। তো আমরা বিভিন্ন ধরনের বই যেগুলো বেশ ভারী, সেগুলো বইয়ে বা এত খাতা নিয়ে যাওয়ার পক্ষে আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করি পরীক্ষার আধ ঘন্টা আগেও সবটা একবার চোখ বুলিয়ে নেওয়ার। তো সেক্ষেত্রে কোনো শর্ট নোট নিজের মতো করে তৈরি করাটা খুব জরুরি। ঠিক আছে, তোমাদের হয়তো টিচার কিছু নোটস দিয়েওছে, বা কিন্তু তোমরা, আমি বলবো তোমরা নিজেরা একটা নোটস তৈরি করো, তাদের কি কি সুবিধা হবে সেটাও আমি বলবো। তো তোমরা চ্যাপ্টার এ করবে, সম্বন্ধ কথাটা লিখবে, কারণ সম্বন্ধে প্রথমত সম্বন্ধের সংজ্ঞাটা তোমার আসবে না, শুধু কনসেপ্টটা কি লিখবে, সম্বন্ধ মানে কি। কারণ এ থেকে বি তে যদি একটা আর একটা সম্বন্ধ হয়, সেক্ষেত্রে কি বলে না, সেক্ষেত্রে হয় আর ইজ অলওয়েজ আ সাবসেট অফ এ ক্রস বি।
দ্যাটস ইট। এবার এই যে সম্বন্ধগুলো করছি, এই সম্বন্ধগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু A ক্রস A অর্থাৎ A সেটের উপর সম্বন্ধ হয়, অন্য কোনো সেটের উপর কিন্তু এই দুটো আলাদা সেট কিন্তু হলে হবে না। তো সেই ক্ষেত্রে এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। বেশ, শুধু এইটুকু একটা লিখে রাখো, তার সাথে এই ক্লাসিফিকেশনটা লিখে রাখো, দিয়ে এই ডেফিনিশনে ছোট্ট করে লিখে রাখো, বাস। আচ্ছা, তারপর কি লিখে রাখবে? তারপর লিখে রাখবে পুরো তোমার হচ্ছে ধর আমি বললাম যে 1 2, তুমি বলছো যে 1 2 দেখতে হবে, ঠিক আছে 1 2 দেখতে চাইছি। 1 2 দেখতে মানে কি অর্থ? তো মানে একটু উপরে বলেছে পরিচিত্রণ, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা যদি একটা চিত্রটি A থেকে B তে হয়, B এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রত্যেকটা জন্য এখানে একটা P ইমেজ থাকবে, ঠিক আছে, সেটা বুঝতে হবে। অর্থাৎ y fx শুরুতে লিখবে এখান থেকে x কে একটা অন্য একটা অপেক্ষক হিসেবে লেখার চেষ্টা করবে, এবং এর যে ক্ষেত্রটা আর এই রেঞ্জটা যদি সমান হয়ে যায় তখন সেটা হয়ে যাবে আমার অন্টু বা উপরিচিত্রণ। তো এই জিনিসগুলো ছোট ছোট করে লিখে রাখো, ঠিক আছে, অর্থাৎ ছোট ছোট করে থিওরিগুলো তোমাদের দেবে। সংক্ষিপ্তকরণ বলে একটা জায়গা আছে, কিছু কিছু বইয়ে দেবে সংক্ষিপ্তকরণ বা দ্রষ্টব্য বলে জায়গা, কিন্তু দ্রষ্টব্য বা সংক্ষিপ্তকরণের মধ্যেও অনেক বেশি বেশি লেখা থাকে, তো সেই অত বেশি বেশি লিখবে না, শুধু কনসেপ্টটুকু লিখে রাখো, তাহলেই দেখবে হয়ে গেছে। শুধু কনসেপ্টটুকু লিখে রাখো, শুধু ফর্মুলাটা লিখে দেবো, যেটা যেমন আমি এখানে বলছি শুধু এই 1 1 এটা বাস, আর কিছু জানা দরকার নেই, আর কিছু তোমার মাথা রাখো, এইটুকু বললেই তোমার হয়ে যাবে। তাহলে তুমি জানো তোমাকে যদি এই সম্বন্ধ চিত্রণ মিলে হয়, যদি সম্বন্ধ দিতে পারে, নলে চিত্রণ দিতে পারে। সম্বন্ধ দিলে এইগুলো হতে হবে, আর চিত্রণ দিলে এইগুলো হবে, ঠিক আছে। আবার 1 1 1 হয়ে গেলে সেটা বাইজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। ইনটু মানে কি? ইনটু মানে অন্তত, ইনটু দেখো ইনটু যে ফাংশনটা ইনটু ফাংশন অপেক্ষক, যেটা অর্থাৎ ইনটু অন্তঃচিত্রণ, সেটা কিন্তু বাইজেক্টিভ নয়, এটা মনে রাখতে হবে, কারণ অন্তত একটা জায়গা পাবে যেটা এই জন্য যার বি ইমেজ নেই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমি একটা কোশ্চেন, যে এখানে যে 6 নম্বর কোশ্চেন কিন্তু আমি এই জায়গাতে পেয়ে যাচ্ছি, বিশাল কিন্তু জটিলতার জায়গায় যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার প্রথম দুটো চ্যাপ্টার। তো এই জায়গা থেকে তোমার এই দুটোর মধ্যে কিন্তু অথবা থাকবে, তো তোমরা বিপরীত বিজ্ঞপ্তি যাদের শক্ত লাগে, ডিফিকাল্ট লাগে, তারা কিন্তু এই চ্যাপ্টারটাকে অত ডিটেইলসে না পড়লেও হবে, অতটা জোর দিয়ে না পড়লেও হবে, কিন্তু তোমরা এই জায়গাটা কিন্তু যথেষ্ট জোর দিয়ে পড়াশোনা করবে, হলো। আচ্ছা, তো এই গেল তোমাদের ফার্স্ট পার্টে তোমাদের, অর্থাৎ তোমাদের যে প্রথম যে চ্যাপ্টার সেই জায়গাটা। এরপর তোমাদের আছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টারটাও কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকেও প্রায় 6 নম্বর 7 নম্বর তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। প্রথমে বলি ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স, 2 নম্বর আছে ডিটারমিনেন্ট, ঠিক আছে। তো এখানেও কিন্তু 1 নম্বরের একটা আর 4 নম্বরের 2 নম্বর একের দাগের আর 2 এর দাগের একটা কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। তো একের দাগের বি তে, অর্থাৎ এখানে একের দাগের বি তে তোমাদের অপশন থাকবে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, দুটো কোশ্চেন থাকবে, যে কোনো একটা করতে হবে, একটা ম্যাট্রিক্স থেকে থাকবে, একটা ডিটারমিনেন্ট থেকে থাকবে। আর 2 এর দাগের বি তেও তাই, একটা ম্যাট্রিক্স থেকে থাকবে, একটা ডিটারমিনেন্ট থেকে থাকবে। তোমরা যেটা সুবিধা তোমরা সেটা করবে, কিন্তু আমি এই ক্ষেত্রে তোমাদের একটা সাজেশন করব, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ধরনের কোশ্চেন আসছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখবে a b নট ইকুয়াল টু b a, ইন সাধারণভাবে এটা সত্য নয়, এটা যে সত্য তার উদাহরণ চাইতে পারে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে a t ইকুয়াল টু b ট্রান্সপোজ a ট্রান্সপোজ, এই প্রশ্নটা এইটা এরকম একটা উদাহরণ দিয়ে দেখাতে বলবে, যে দেখাও যে এটা a আর a ম্যাট্রিক্স আর b ম্যাট্রিক্স দিয়ে দেবে, দিয়ে বলবে যে দেখাও যে এটা বা এটি সত্য কিছু, এটা এইটা a একটা ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে দিল a আছে, আর b একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে বলবো যে এই দুটো ম্যাট্রিক্সের জন্য এই নিয়মটি সিদ্ধ হচ্ছে কি হচ্ছে না দেখাও, ঠিক আছে। আচ্ছা, এটা হতে পারে, আর কি দেখা হতে পারে a b ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স a ইনভার্স। তবে এই দুটোকে যদি এইটা পড়ে আমি এইটা একটু অ্যাভয়েড করতে বলবো, কারণ ইনভার্স নির্ণয় ক্যালকুলেট করে নির্ণয় করে কিন্তু
একটুখানি সময়টা বেশি লাগবে। তো এখানে প্রশ্ন যে বললাম প্রথমেই বলে যে প্রশ্ন নির্বাচনটা আমাকে শিখতে হবে, যে কোন প্রশ্নটা করব কোন প্রশ্নটা করব না, কোন প্রশ্নটার বদলে অন্যটা করবো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখো একটা দুটো তিনটে ইনভার্স নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো ইনভার্স নির্ণয় তোমরা নিশ্চয়ই শিখেছো। এটা একটা গেল, এটা গেল ম্যাট্রিক্স থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে, অথবা আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা গুলো আছে, এরকম এ বি সি দিয়ে দেবে, দিয়ে বলবো এ বি প্লাস এ সি এটা সত্য না মিথ্যা দিয়ে তিনটা ম্যাট্রিক্স দিয়ে বলবো এটা এই তিনটে ম্যাট্রিক্সের জন্য সত্য কি মিথ্যা দেখাও, ঠিক আছে। এই ধরনের তোমাদের ছোট ছোট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমাদের দেবে। ডিটারমিনেন্টে কি দেখতে আসতে পারে, ডিটারমিনেন্টের খুব বড় কোশ্চেন যেটা আছে দেখবে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিছু বিস্তৃত না করে ডিটারমিনেন্টের প্রমাণ আছে, যেগুলো কিছু বইতে উদাহরণে কিছু বইতে অনুশীলনীতে আছে, ওই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ওইগুলো যতটা সম্ভব চেষ্টা করবে তো রেডি করে যেতে, কারণ ডিটারমিনেন্ট থেকে কোশ্চেন কিন্তু কমন আসার সম্ভাবনা 99%। 99% তোমরা ডিটারমিনেন্ট থেকে কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। আমি অবশ্য বলবো যে এখানে আমার একটা সাজেশন আছে। কি সাজেশন? সাজেশনটা হচ্ছে এরকম, যখন একের দাগের করবে একের দাগে তুমি ম্যাট্রিক্স চয়েস করো, কারণ ম্যাট্রিক্সটা সোজা, একের দাগে ছোট্ট একটা ম্যাট্রিক্স দেবে, কোনো জটিলতা নেই, একের দাগে একটা ম্যাট্রিক্স দেবে, সেটা পড়াটা অনেক সোজা। কিন্তু যখন দুইয়ের দাগে 4 নম্বরের কোশ্চেনটা করবে সেখানে চয়েস করো ডিটারমিনেন্ট, সেখানে চয়েস করো ডিটারমিনেন্ট। কেন বলছি? কারণ হচ্ছে এই 4 নম্বরের যে ম্যাট্রিক্সের কোশ্চেনটা দেবে সেটা একটু ডিফিকাল্ট দেবে। কেন হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন, যেটা যে তোমরা এই ধরনের সমীকরণ তো তোমরা সমীকরণ করেছো, যে হয়তো বললো যে 2x 3y j 3, আর দিল তো x 2y 5j -7, বললো যে ম্যাট্রিক্স পদ্ধতিতে এর সমাধান করো, এটা কিন্তু দিতে পারে, ম্যাট্রিক্স পদ্ধতিতে এই সমাধান কিন্তু দিতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু এটা খুব একটু ডিফিকাল্ট, সেই কারণে আমি বলবো ডিটারমিনেন্টের বিস্তৃত না করে প্রমাণটা করাটা কিন্তু অনেক তাড়াতাড়ি এবং তুমি অনেক অ্যাকিউরেট করতে পারবে। কারণ এই যে আনসারটা ক্যালকুলেট করছো, এই যে তোমাকে বললাম কোন কোশ্চেনটা তুমি করবে কোন কোশ্চেনটা করবে না, কোশ্চেন নির্বাচনটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের প্রথমে 15 মিনিট দেওয়া আছে কোন কোশ্চেনটা করবে, তো কোশ্চেন নির্বাচনের প্রথম প্রায়োরিটি থাকবে তোমাদের দেখাও যে, প্রমাণ করো, এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোকে চয়েস করো, সেই প্রশ্নগুলোকে করার চেষ্টা করো, ঠিক আছে। তাতে সুবিধা কি দেখো, তাতে সুবিধা হচ্ছে এটাই, তুমি যে অঙ্কটা ঠিক করলে কি ভুল করলে, উত্তরটা তোমার ঠিক হলো না ভুল হলো, সেটা তুমি পরীক্ষা হলে বসে জেনে যাবে। এইটা সবথেকে বড় ব্যাপার, তুমি পরীক্ষা হলে বসে জেনে যাবে যে না তুমি প্রশ্নটা ঠিক করছো না ভুল করছো, ঠিক আছে, ঠিক করছো না ভুল, কিন্তু বলি পরীক্ষা হলে বসে, কিন্তু যখন তুমি এই প্রশ্নটা চয়েস করবে তখন কিন্তু তোমার পক্ষে এইটা কোনো জায়গা থাকবে না, তুমি কিভাবে চাই তোমার কাছে বসিয়ে বসিয়ে দেখতে হবে, ঠিক আছে, যে এইটা ক্ষেত্রে সত্যি হলো, এই ক্ষেত্রে সত্যি হলো, এই ক্ষেত্রে সত্যি হলো। কিন্তু এখানে তোমার যখন ডিটারমিনেন্টে তোমার একটা ডিটারমিনেন্ট দিয়ে দিল, দিয়ে বলে একটা ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর দিয়ে তোমার কথা দিয়ে দিয়েছে, তিনটে ফ্যাক্টর আছে, তো সেটা তুমি লাস্ট আনসার তো এই ফ্যাক্টর তিনটেই আসবে বা ওই ইকুয়ালিটিতে ওটাই তো আসবে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমাকে আর আলাদা করে চেক করার দরকার না, আলাদা করে তোমার ভাবার দরকার নেই তোমার উত্তরটা ঠিক হয়েছে না। অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো যেগুলো দেখাও যে বা প্রমাণ করছে এইগুলো করার চেষ্টা করো। এবং আমি বলবো তাহলে দুইয়ের দাগে কিন্তু ডিটারমিনেন্ট চয়েসের জায়গাটা বেশি রাখবে। তো ডিটারমিনেন্ট সেখানে কি কি ধরনের কোশ্চেন আসবে আমি বলেই দিলাম। ডিটারমিনেন্টটা অবশ্যই 100% গ্যারান্টি ওই বিস্তৃত না করে প্রমাণ করো, ঠিক আছে, বা প্রমাণ করো যে ডিটারমিনেন্টে কিছু একটা ছোট ছোট এক্সপ্রেশন থাকে, বড় ছোট এক্সপ্রেশন থাকে, সেই জিনিসগুলো কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা কিন্তু দাও। এবং ডিটারমিনেন্টের জন্য আলাদা কোনো ফর্মুলা বা কিছু না, শুধু একটা বলি যে ম্যাট্রিক্স যখন মাল্টিপ্লিকেশন করবে, যেমন ধরো তোমাকে এখানে বললাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আর তোমার তো 14 নম্বরটা কোশ্চেন দিতে পারে যে দেখা যে এই দুটো ম্যাট্রিক্সের জন্য BA = AB এই দুটো নম্বর দিয়ে দিও। এই ম্যাট্রিক্স যখন একটা বসে মাল্টিপ্লাই করবে কিন্তু এটা কিন্তু খুব ভেবে চিন্তে করবে, এই জন্য কিন্তু তীর চিহ্ন দিয়ে দেবে। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এটাই, কারণ হচ্ছে অনেক সময় পরীক্ষা হলে বসে হয়তো সহজ মনে হয় তাড়াহুড়োর মধ্যে বা ঘাবড়ে গিয়ে
এই রো আর এই কলামকে গুণ করতে হয়, দিয়ে যোগ করে বসাতে হয়, এলিমেন্টগুলো যোগ গুণ করে এলিমেন্টের করেসপন্ডিং এলিমেন্টকে গুণ করে বসাতে হয়, যোগ করে বসাতে হয়। সেটা কিন্তু প্রবলেম হয়ে যায়, কোনটা কলাম কোনটা কলাম না। তো এই অ্যারেঞ্জমেন্টটা দিলে এইদিকে রো এদিকে কলাম, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ম্যাট্রিক্স গুণফল করতে খুব সুবিধা হবে এবং আমরা নির্ভুলভাবে করতে পারবো। তাহলে এখন পর্যন্ত আমরা কি জানলাম না, ম্যাট্রিক্সের আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো করব আর ডিটারমিনেন্টের 4 নম্বরের কোশ্চেনগুলো করব, কারণ যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মধ্যে অর আসবে, বুঝা গেল? তাহলে দেখো ম্যাট্রিক্স আমরা বড় কোশ্চেনগুলো করলাম না, আমি শুধুমাত্র ম্যাট্রিক্সের ছোট কোশ্চেনগুলো করলাম আর ডিটারমিনেন্টের বড় কোশ্চেনগুলো করব। তাহলে দেখো আমাদের একটা থেকে একটা বড় জিনিস রিলিজ হয়ে গেল যে আমি এটা করব আর এটা করব না, কোনটা করব কোনটা করব এই স্ট্র্যাটেজিটা ভাবতে হবে। তো ম্যাট্রিক্সে দেখো 2 নম্বরের কোশ্চেন করব, ডিটারমিনেন্টের 4 নম্বরের কোশ্চেনগুলো করব, তাহলে দেখো আমাদের এখানে প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, বাস মিটে গেল। এইবার আসি তোমাদের নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যালকুলাস। এবার আছে তোমাদের ক্যালকুলাস। ক্যালকুলাসের ক্ষেত্রে বেশ বড় সড় একটা মার্কস তোমাদের আছে, তো সেটা একটু বলি। ক্যালকুলাস বলার আগে একটুখানি প্রবাবিলিটিটা বলি। কেন বলছি, কারণ প্রবাবিলিটিটা আগে একটু বলে নিলে, কারণ ওটা একটা সিঙ্গেল চ্যাপ্টার, খুব ডিফিকাল্টের জায়গা কিছু নেই। প্রবাবিলিটিটা কি না, প্রবাবিলিটি দেখো তোমার এখানে এক নম্বর, এখান থেকে একটা প্রবাবিলিটি একটা কোশ্চেন আসবে আর এখান থেকে 2 নম্বরের একটা কোশ্চেন তোমার অবশ্যই থাকছে, এই সরি এখানে একটা 4 নম্বরের কোশ্চেন থাকছে প্রবাবিলিটি। এইখানে এক নম্বরের প্রবাবিলিটি কি ধরনের দিয়েছে না, ধরো এই ধরনের দিয়েছে, তোমার আমি একটু লিখি প্রবাবিলিটি এক নম্বরের যেটা একে থেকে 2 নম্বরে যে কোশ্চেনগুলো হয়, কোশ্চেন নাম্বার 2 মানে কোশ্চেন মার্কস হচ্ছে 2। তো এখানে যেগুলো তোমার দিচ্ছে, ধরো PA দিয়েছে হাফ, PB দিয়েছে, দিয়ে বলে দিল যে 3/4, দিয়ে বলে যে P of A intersection B বার করো, এরকম একটা চেয়েছে, বা হয়তো বলে P of A bar slash B, এই ধরনের কোশ্চেন তোমার চেয়েছে। এদের কিন্তু তোমার কোশ্চেন আসে, এগুলো হচ্ছে 2 নম্বরে। এবার এখানে বলি প্রবাবিলিটিটাতে 6 নম্বর কিন্তু তোমার অন্য কোনো চ্যাপ্টারের সাথে কিন্তু অপশন নেই, অর্থাৎ প্রবাবিলিটি করলে তোমাকে প্রবাবিলিটিটা করতেই হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি প্রবাবিলিটিটা তোমাকে অন্য কোনো চ্যাপ্টারের সাথে তুমি যে ইন্টারঅ্যাক্ট করবে, যেমন ধরো আমি তো বললাম ম্যাট্রিক্সের শর্ট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেনগুলো করো আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে 4 নম্বরের কোশ্চেনগুলো করো, তো কিন্তু এখানে প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু সেটা নেই। আইদার তোমাকে এটা পুরোটা এটাই তোমাকে পুরোটা বলে এটা ছেড়ে দেবে, অর্থাৎ আমি সারা আজকে কথা বলবোই না, কারণ প্রবাবিলিটিটা খুব একটা জটিলতা নেই, কারণ তোমরা কাউন্টিং জিনিসটা পড়েছো। কাউন্টিং মানে তোমার হচ্ছে পারমিউটেশন কম্বিনেশন, ওটা কি হচ্ছে গণনা মানে তোমার কাউন্ট করতে সুবিধা করার জন্য ওই পারমিউটেশন আর কম্বিনেশন আছে, তো সেই জায়গাটা তার বেসিসে যদি এটা করতে পারবে। এটা গেল 2 নম্বরের কোশ্চেন। 4 নম্বরের কোন কোশ্চেনটা আছে, 4 নম্বরের এই কোশ্চেনটা আছে, দেখবে খুব ভালো করে লক্ষ্য করবে যে 3টে মেশিন আছে, 3টে মেশিন থেকে বাল্ব তৈরি হবে, তাদের সময়টা বিভিন্ন লাগে এবং তাদের ডিফেক্টের পার্সেন্টেজ আছে, অর্থাৎ বেজ থিওরেম দিয়ে যে কোশ্চেনটা সেটা কিন্তু তোমার এই দুই দাগে কিন্তু থাকবে। একটা বেজ থিওরেম থেকে একটা কোশ্চেন থাকবে এবং অনেক সময় বেজ থিওরেমটা প্রমাণটাও কিন্তু ইনডাইরেক্টলি দিয়ে দেয়। তো আমি এখানে অবশ্যই বলবো 2-4 এর দাগে কিন্তু বেজ থিওরেম রিলেটেড প্রশ্নগুলো খুব ভালো করে করে যাও। বেজ থিওরেম রিলেটেড প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু করে যাও, ঠিক আছে? এখানে কিন্তু তুমি 4 নম্বর অবশ্যই পাবেই, ঠিক আছে? প্রবলেমটি বোঝা গেছে? আবার বলে দিচ্ছি, একের দাগে 2 নম্বরের একটা কোশ্চেন থাকবে, 2 এর দাগে 4 নম্বরের কোশ্চেন থাকবে আর এমসিকিউ 10টা এমসিকিউ চাপো যেভাবে আসে। এমসিকিউ টা কোনো সাজেশন করব না, কারণ এমসিকিউ যে কোনো জায়গা থেকেই আসতে পারে, কারণ এমসিকিউ এখানে একটা কথা বলে দিই, এমসিকিউ কিন্তু জানবে যেখানে ব্যতিক্রম আছে সেই জায়গাগুলোতে আসার সম্ভাবনা বেশি। যদি ক্যালকুলেটিভ আসে তাহলে কিন্তু জাস্ট আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টের অনুযায়ী আমাদের ক্যালকুলেট করে এমসিকিউ তোমরা সলভ করতে পারবে। তো এই গেল আমার প্রবাবিলিটির পার্ট, বাস হয়ে গেল। এইবার আসি আমি ক্যালকুলাসের দুটো জায়গা আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশনের পার্ট একটা আছে, আর একটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি পার্ট আছে। তো এখানে তোমাদের আছে লিমিট, তারপর আছে কন্টিনিউইটি অর্থাৎ সন্ততা, ঠিক আছে?
তো একটুখানি আমি ডিটেলসে ব্যাপারটা বলবো। তারপর হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। লিমিট থেকে এইখানে কোশ্চেনটা কোথা থেকে আসছে, এখানে কিন্তু এই কন্টিনিউটির জায়গা বা লিমিট থেকে ডাইরেক্টলি কোনো কোশ্চেন আসবে না, কারণ লিমিট যেহেতু 11 এ হয়ে গেছে। ঠিক আছে, এখানে তোমার মোস্টলি এই কন্টিনিউটিটাকে খুব বেশি আর ডিফারেন্সিবিলিটিটাকে বেশি জোর দিতে হবে। ঠিক আছে, এখানে আসছে তোমার একের দাগে সি এর মধ্যে 1 2 3 তিনটে কোশ্চেন থাকে, মানে একের দাগে তার সাথে অর দিয়ে একটা কোশ্চেন থাকবে, 2 এর থাকবে তার সাথে অর দিয়ে একটা কোশ্চেন থাকবে, 3 এর থাকবে তার সাথে অর দিয়ে একটা কোশ্চেন থাকবে। এইবার এই কম্বিনেশনগুলোর মধ্যে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, লিমিট আর ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকল থাকবে, এবং সেটা কোন ধরনের সমাকল, অনির্দিষ্ট সমাকল হতে পারে বা পরিবর্তন প্রতিস্থাপন হতে পারে, সাবস্টিটিউশন। ঠিক আছে, এই দুটো জায়গা থেকে তোমার আসতে পারে। তো এখানে আমি বলবো ইন্টিগ্রেশনের একটা কি দুটো কোশ্চেন তোমার অপশন এখানে থাকবে, তুমি অবশ্যই ইন্টিগ্রেশনটা তো করছোই, ইন্টিগ্রেশনটা করবেই অবশ্যই, ওটা গেল। লিমিটটা যদি তুমি জোর না দাও তাহলে কন্টিনিউটিটা করো, কোনো চাপ নেই। কন্টিনিউটি কি, না কন্টিনিউটি ডেফিনেশন কোনো শুধু এইটা মনে রাখবে, x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, f of x equal to f of a। এটা তো লিমিট, এটা তো কন্টিনিউটি ডেফিনেশন যে x a পয়েন্ট x equal to a তে f of x of t সন্তত থেকে সন্তত না, তো কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াস, তাহলে এটা দেখাতে হয়। এবং এর মধ্যে কি আছে না, এর মধ্যে যদি আমি এই লিমিটের ডেফিনেশন, লিমিটের সংজ্ঞা অনুযায়ী যদি আমি এই পার্টটাকে ভাঙি, তাহলে LHL equal to RHL equal to f of a কই লিখবে যাবে বাস। এবার বলি কোথায় কোন ধরনের কোশ্চেন আসবে। যদি তোমার প্রথমত এখানে বলি ছোট্ট একটা কন্টিনিউটি কোশ্চেন আমার এখানে দিতে পারে, আচ্ছা ডেরিভেটিভ দিয়ে কোনটা প্রমাণ দিতে পারে। তো যে আমার তোমাদের একটা চ্যাপ্টার আছে অন্তঃপ্রজ ব্যাখ্যা বা অবকল সমীকরণ বলে একটা চ্যাপ্টার আছে, অবকল সমীকরণ, সেখানে একটা ছোট্ট সমীকরণ কিন্তু তোমার দিতে পারে। ঠিক আছে, তো সেখান থেকে অবকল সমীকরণ দেখাও বলে একটা কোশ্চেন কিন্তু দিতে পারে। অর্থাৎ তুমি এখান থেকে দুটো কোশ্চেন ডেফিনেটলি কমন পাবে, অবকল সমীকরণ আর ইন্টিগ্রেশন। তো আমি এখানে অবশ্যই বলবো অবকল সমীকরণ আর মানে অনির্দিষ্ট সমাকল নিয়ে ওই জায়গায় পরিবর্তন প্রতিস্থাপন, আংশিক সমাকল, এই জায়গাটা, এই চারটে জায়গা খুব ভালো করে দেখবে। অর্থাৎ ইন্টিগ্রেশনটা কিংবা কোনটা ইন্টিগ্রেশন কোনটা আমি পরে আসছি আস্তে আস্তে। তো অবকল সমীকরণ কিন্তু অবশ্যই করবে, কারণ অবকল সমীকরণ থেকে অনেক মার্কস তুমি তুলতে পারবে, সেটা ভিডিওটা দেখো তোমরা বুঝে যাবে। তাই এখান থেকে তোমার অবকল সমীকরণ থেকে তুমি ডেফিনেটলি 2 নম্বর তোমার মার্কস কমন থাকবে, তিনটের মধ্যে তুমি একটা সিওর করতে পারবে, ইন্টিগ্রেশন থেকে একটা সিওর করতে পারবে, আর ডিফারেন্সিবিলিটি কন্টিনিউটি একটা সিওর করতে পারবে, বাস তোমার কোশ্চেন কিন্তু প্রিপেয়ার হয়ে গেল এখানে। তাহলে তুমি লিমিট জায়গাটা যদি ইগনোর করেও যাও তাহলে কিন্তু এই জায়গাটা তুমি কোশ্চেন করতে পারবে। কন্টিনিউটির ক্ষেত্রে আমি তোমাকে অবশ্যই বলবো যে 2 নম্বরের কথা ভাবো। ঠিক আছে, 2 নম্বর আর 4 নম্বরের কথা কিন্তু কন্টিনিউটিতে তোমাকে ভাবতে হবে। 2 নম্বরে কিন্তু ছোট ছোট অপেক্ষক দিয়ে তোমার থাকবে, কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে কিন্তু বড়সড়, যেমন তোমরা দিয়ে দিতে পারে f of x equal to mod of sin x, এটা কন্টিনিউয়াস এখানে, বাট ডিফারেন্সিয়েবল কি ডিফারেন্সিয়েবল নয়, অর্থাৎ এটা অবকলন কোনো যোগ্য কি যোগ্য নয়, সেটা কিন্তু তোমাদের কিন্তু দিতে পারে। অর্থাৎ এই জায়গাটা তোমাদের ভাবতে হবে, এই জায়গাটা অর্থাৎ তোমাদের কিন্তু 4 নম্বরের জন্য এই দুটো জায়গা কিন্তু তোমাকে ভাবতে হবে। তো এই গেল তোমার 3 নম্বর, 3 দাগ। কার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাও যারা ভিডিওটা দেখছো। এইবার আমি এর সাথে সাথে যেহেতু আমি ক্যালকুলাসের সাথে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা চলে আসি, ইন্টিগ্রেশনের জন্য কিন্তু আমার কত এইখানে আমার ইন্টিগ্রেশন আসছে, ইন্টিগ্রেশনটা নিয়ে একটু ডিটেইলসে বলবো। এবার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এই জায়গায় বা অবকল সমীকরণ, এই দুটো জায়গা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা।
একের দাগে সি, কি বললাম, একের সি তে আমার আসছে ইন্টিগ্রেশন কটা, একটা করতে হবে 2 নাম্বার। 2 এর দাগের সি তে তোমার, সি তো এখানে 3টে থাকবে, এই 6টা থাকবে, 3টে করতে হবে একই ভাবে। তো সেখানেও তোমার ইন্টিগ্রেশন হবে, কম্বিনেশন আসবে। 2 এর দাগের সি তে তোমাকে অন্তত একটা কি দুটো করতেই হবে, ঠিক আছে, এখানে দেখো 4 নাম্বার করে। আর আসছে তোমার 3 এর দাগের বি তে, 3 এর দাগের বি তে তোমার ইন্টিগ্রেশন কিন্তু করতে হবে, একটা একটা করতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার। চলো এবার কোথায় কি ইন্টিগ্রেশন আসবে সেটাও একটা বলি, তার আরেকটা বলে দিই। 2 এর দাগের ই তে, ই তে কিন্তু তোমার ইন্টিগ্রেশন আসছে, একটা করতে হবে, 4 নাম্বার। এবার বলি কোথায় কি আসছে, ঠিক আছে। একের দাগের ইন্টিগ্রেশন আমি কি বললাম, ইন্টিগ্রেশনের সাথে আমার অবকল সমীকরণ থাকবে। অবকল সমীকরণে দেখবে 3টে চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে অবকল সমীকরণ, একটা একমাত্রিক একক ক্রম, একটা অবকল সমীকরণ, আর হচ্ছে অবকল সমীকরণ সমাধান, ঠিক আছে। আচ্ছা, এইখানেতে কিন্তু তোমার সেই জায়গা, এখানে তোমার ইন্টিগ্রেশন যেটা থাকবে সেটা খুব ছোট্ট থাকবে, ঠিক আছে। এবং অবকল সমীকরণ প্রথম যে চ্যাপ্টার, সিম্পল অবকল সমীকরণ তৈরি করো বা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে এর অবকল সমীকরণ কি হবে সেটা বার করো, সেই কোশ্চেনটা থাকবে। কিন্তু দ্বিতীয় যখন 2 এর দাগে যখন 4 এর ওইখানে আসবে, 2 এর দাগে যখন এখানে আসবে, এখানে দেখবে তোমাদের আরো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মানে যখন দেখবে তোমাদের কটা চ্যাপ্টার আছে, ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু, তারপর আছে চরম মহৎ, এই দুটো চ্যাপ্টার কিন্তু, তার সাথে দেখবে একটা স্পর্শ ও অভিলম্ব, এই চ্যাপ্টারগুলো তোমার কিন্তু আছে, ঠিক আছে। এই যে একের দাগে সি তে তোমার কোশ্চেনটা আসবে, সেটা কিন্তু তোমার এই চরম মান অবমান থেকে কোশ্চেন আসতে পারে। খুব ছোট্ট একটা অপশন দিতে পারে, এখান থেকে দিতে পারে যে বলবে একের দাগে সি তে 3টে থাকবে, তোমাকে দুটো করতে হবে, সেখান থেকে একটা কিন্তু চরম মান অবমান থেকেও থাকতে পারে। যদি ডিফারেন্সিয়াল অর্থাৎ অবকল সমীকরণ না দেয় তাহলে কিন্তু চরম মান অবমান দেবে, ঠিক আছে। বা ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু দিতে পারে, বা স্পর্শক অভিলম্ব দিতে পারে। স্পর্শক অভিলম্বের ক্ষেত্রে আমি অবশ্যই 2 নম্বরের কোশ্চেনে স্পর্শক অভিলম্বগুলো করবে, কিন্তু 4 নম্বরগুলো করবে না। কেন করবে না? কারণ পড়তে গেলে এখানে একটু বেশ জটিল একটা জায়গা, তার বদলে তুমি কিন্তু এই দুটো চ্যাপ্টার করলে কিন্তু অপশন পেয়ে যাবে, ডেফিনেটলি তুমি এই জায়গা থেকে কিন্তু অপশন পাবেই পাবে, কোনো ভুল নেই, তুমি এই জায়গা থেকে অপশন অবশ্যই পাবে, চরম মান অবমান। এবং সেইখান থেকে আমি অবশ্যই বলবো যে তোমরা স্পর্শক অভিলম্বে অত জোর না দিয়ে তোমরা ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু বা চরম অভিলম্বে জোর দেবে। কেন বলছি? স্পর্শক অভিলম্বে তোমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে, তবে সেখানে বিভিন্ন বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সমপরাবৃত্ত এই ধরনের এগুলো আছে। তো কিন্তু এইখানে কোনো, এখানে একটাই তো কনসেপ্ট, ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু দেখাতে হলে কি দেখাতে হয়, f dash x greater than 0 আর অথবা f dash x less than 0, এটা তো দেখাতে হবে কোনটা পয়েন্টে। তাহলে ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু হয়ে গেল। চরম মান কি আছে? চরম মান হচ্ছে f dash x 0 করতে হবে, x এর মান বার করতে হবে, করে দেখতে হবে f double dash x কোথায় greater than 0 আর কোথায় less than 0। এই তো কথা, এখানে তো ফর্মুলা কিছু নেই, এখানে শুধু দুটো টেকনিক্যাল ক্যালকুলেশন। কোনটা চাও? ফর্মুলা চাই না, আমি এখানে ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলা মুখস্থ করবো কেন? আমি যদি এখানে এই অঙ্কগুলো এই জায়গাটা করি তাহলে কিন্তু দেখো আমাদের অনেক বেশি লাভ। আমাদের তো দুটোই কনসেপ্ট, একটা এই হচ্ছে আমার ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণুর জন্য, এটা চরম মান অবমানের জন্য, আর এই গুলিকে আমি লেখা করবো, আমি স্পর্শক অভিলম্ব আমি ভাববই না, ঠিক আছে। এখানে কিন্তু তুমি এখানে হলো চরম মান অবমানে তুমি 4 নম্বরও কমন পাবে, 2 নম্বরও কোশ্চেন করতে পারবে। কেন একটা বলি, এখানে তো অপেক্ষকগুলো বিভিন্ন হতে পারে, কিন্তু এখানে শুধু কিছু না, তুমি ডেরিভেটিভ করতে জানো, 11 এর অবকল করেছো, তাহলে অবকল তুমি ডেরিভেটিভ করতে পারবে, টেকনিক্যাল ডেরিভেটিভ। আবার এখানে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ আছে, কিছুই না, ডেরিভেটিভটা কি আবার ডেরিভেটিভ করলে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ হয়ে যাবে, dx এর মানগুলো বসাই দিতে হবে। তুমি
এখানে তো সমাধান করতেই পারবে, তোমাদের পক্ষে এটা কোনো অসুবিধাই ব্যাপার না। কিন্তু তোমার এখানে প্রশ্ন করতে তোমার ফর্মুলা মুখস্থ করতে হবে, টেকনিক্যাল আরো কিছু জিনিস কনসেপ্ট মাথায়, কিন্তু ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণুতে আর চরম মানে কিন্তু এর বেশি কোনো কিছু মনে রাখার দরকার নেই। অর্থাৎ ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু খুব কম আসার সম্ভাবনা বেশি, চরম মান থেকে আমি অবশ্যই বলবো যে পুরো চরম মান অবমান চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে, চরম মান অবমান চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে। আচ্ছা, তো চরম মান তুমি এখান থেকে এক 2 নম্বর পেতে পারো, 2 এর দাগে এইখানে সি এর যে 3টে কোশ্চেন আছে সেখান থেকে একটা কোশ্চেন তুমি অবশ্যই চরম মান অবমান থেকে পেয়ে গেলে। তার মানে আমার এখান থেকে একটা ইন্টিগ্রেশন থেকে হয়ে গেল, আর একটা এখান এবার 2 এর একের দাগের ইন্টিগ্রেশন আমি কি বললাম, একের দাগে সম্ভবত অনির্দিষ্ট সমাকল বা পরিবর্তক প্রতিস্থাপন আসবে, কিন্তু 2 এর দাগের সি তে যখন ইন্টিগ্রেশন আসবে সেটা কিন্তু মনে রাখতে হবে সেগুলো ডেফিনেটলি আমার পরিবর্তক প্রতিস্থাপন বা বিশেষ আকারে যে সমাকলগুলো আছে, যেমন ধরো ইন্টিগ্রেশন আমি বললাম যে dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c বা তার রুট, এই ধরনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি হচ্ছে এইখানে কিন্তু তোমার অবশ্যই ওই ধরনের কোশ্চেনই আসবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলি, এরিয়া ইন্টিগ্রেশন অর্থাৎ ক্ষেত্র সমকল বলে যে জায়গাটা, সেটা কিন্তু আমার 2 এর থেকে সিতে 4 নম্বর কোশ্চেন আসবে না, বুঝে গেল। কিন্তু এখানে পরিবর্তক প্রতিস্থাপন আসার সম্ভাবনা সবথেকে বেশি। আচ্ছা, তাহলে বলতে স্যার তাহলে এবার বলেছে নির্দিষ্ট সমকল, নির্দিষ্ট সমকলের দেখবে 2 ধরনের কোশ্চেন আছে। কি রকম কোশ্চেন আছে আমি একটুখানি লিখে দেখাই, তোমাদের খুব ভালো লাগবে। দেখো, সেটা হচ্ছে নির্দিষ্ট সমকলের দেখবে একটা আছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং ইফেক্টিক্স, এটা হয় প্রমাণ করতে দিয়েছে, বলে দেখাতে এই মান আসবে, যেমন ধরো আমি একটা দেখলাম পাই বাই এবি, এই ধরনের একটা কোশ্চেন আসছে, পাই বাই এবি এর একটা এক্সপ্রেশন আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বা এই ধরনের একটা কোশ্চেন দিচ্ছে, অথবা তোমাকে দিচ্ছে যে লিমিট দিয়ে যে অঙ্কগুলো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে একটা দেবে, একটা লিমিট x একটা সাম বা বলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 এরকম একটা দেবে সাম দিচ্ছে, দিয়ে বলছে সেটা সমাকল করো। আমি অবশ্যই বলবো যদি এইটা করতে না, এটা দেবে তুমি এইটা করো, এটা অনেক বেশি সহজ, এটা 3টে স্টেপ করলে অঙ্কটা হয়ে যাবে, 3টে স্টেপ করলে অঙ্কটা হয়ে যাবে, এটা 3টে স্টেপ ফলো করলে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যদি মনে করো এইটা দেশে 3টে স্টেপ জানতে চাও, আমাকে এক্ষুনি ভিডিওতে কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের এই ভিডিওটা আমি দিয়ে দেব। যারা চাও এই 3টে স্টেপ কি কি, যেখানে অর্থাৎ তোমার এখানে কিন্তু কত দাগের আছে 4 নাম্বার, কিন্তু তোমার ডেফিনেটলি কমন পাবেই পাবে, কমন আসে বা না আসে 3টে স্টেপ করবো, তুমি এইখানে 4 নাম্বার তোমার কনফার্ম হয়ে যাবে ডেফিনেটলি তুমি এখন লিখে রাখতে পারো তোমরা যে এইটা এই 3টে স্টেপ দিলে ডেফিনেটলি হবে। দেখো তুমি তাহলে আমি আলটিমেটলি কি পেলাম, আলটিমেটলি তোমার দেখো আমি এইখানে যেটা আছে এটা পরিবর্তক প্রতিস্থাপন জেনে নিলাম, এবং এর সাথে আসবে চরম মান হবে, চরম মান হচ্ছে এই টেকনিক্যাল ফর্মুলা শুধু তুমি ইউজ করবে, আর কিছু ফর্মুলা নেই, আর তোমার কনসেপ্ট নেই চরম হইছে বলবে চরম অবমান নেই, তাহলে তুমি এখান থেকে 4 নাম্বার কমন পেয়ে গেলে প্লাস 2 নম্বর, এখান থেকে 4 নম্বর, এখান থেকে 4 নম্বর, এখানে 2 নম্বর, দেখ কত নম্বর তুমি নিজে হিসাব করে নাও তুমি কত নম্বর তুমি অটোমেটিক কমন পেয়ে গেলে। তাহলে কোন চ্যাপ্টারটা করলাম না, না স্পর্শক অভিলম্বকে আমি গুরুত্ব দিলাম না, ছোট কোশ্চেনগুলো আমি দেখে যাবো যাতে বাই চান্স, কারণ আমি চান্সটা যে নিতে চাই না, খুব বাই চান্স যদি আমার চলে যায় তাহলে কি হবে, এটাতে কিছুই না, ওখানে আছে dy dx f dash x, এই ফর্মুলা শুধু কাজে লাগাতে হবে, বাস হয়ে গেল। আরেকটা অঙ্ক বলে দিই, চরম মান অবমানের ক্ষেত্রে একটা কোশ্চেন এর খুব আসছে, x y 3 হলে সমস্যা কোশ্চেন হচ্ছে এরকম x by 2 plus y by 3 এর চরম মান, এই ধরনের এক্সপ্রেশনের চরম মান কত বা অবমান মান কত, এটা হলে এর চরম মান বা অবমান নির্ণয় করো, এই ধরনের কোশ্চেন যদি তোমায় দিচ্ছে তো সেটা কিন্তু মাথায় রাখো, এই ধরনের কোশ্চেন এই টাইপের কোশ্চেন এটা দেখবে উদাহরণ করে একটা উদাহরণ নেই আছে, এটা একটু করেছি, ঠিক আছে। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি এখান থেকে দেখবেন নির্দিষ্ট সমকল কোথায় আসছে, আমার এইখানে আসছে 4 নম্বরে কিন্তু এরকম একটা এক্সপ্রেশন দিয়ে করতে দেবে অথবা এরকম লিমিট দেবে, ঠিক আছে, হয় এটা করতে হবে না এটা করতে হবে, এইটার থেকে আমি বলবো এইটা করো, কারণ এটা কিন্তু 100% গ্যারান্টি, এটা তুমি তোমার যদি এক্সপ্রেশন তোমার জানা নাও আছে তুমি তাও ফুল মার্কস পাবে, শুধু 3টে স্টেপ, 3টে স্টেপ আমাদের কমেন্ট করো, 3টে স্টেপের জন্য
ভিডিও বলে দেবো। বাস, তাহলে আমার এখানে একের থেকে তিনটে কোশ্চেন হয়ে গেল। কি কি হলো? একটা অবকল সমীকরণ, অবকল সমীকরণ তৈরি করতে বলে আপনারা অবশ্যই দিয়ে দেবা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রম অন্তরকলজ বার করতে দেবে। এটা হতে পারে 2 নম্বর কি দেব বললাম ইন্টিগ্রেশন অর্থাৎ অনির্দিষ্ট সমকল বা আংশিক সমকল না দিতেও পারে। আংশিক সমকলটা তোমার 2 এর সিতে আংশিক সমকল আসার সম্ভাবনা বেশি, একে কিন্তু নয়। আর হচ্ছে অনির্দিষ্ট সমকল কিন্তু একে আসার সম্ভাবনা বেশি। আর কি আসতে পারে এখানে চরম প্রমাণ বর্ণনা বৈশিষ্ট্য থেকে এখান থেকে, তাহলে করে তিনটে কোশ্চেন হয়ে গেল। 2 এর সিতেও দেখো আমার তিনটে কোশ্চেন হয়ে গেছে একই জায়গা থেকে। বেশ, 2 এর ই তে আছে নির্দিষ্ট সমকল, তার নির্দিষ্ট মানে এই মাত্র বললাম হয় এটা করো নয় এটা করো। এই ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব এই ধরনের ইন্টিগ্রেশন গুলো করো, কারণ এইগুলো একটু অনেকটা বেশি তোমাকে বেশি ভাবতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি বলি যে এই ক্ষেত্রে তিনটে স্টেপ করলেই তোমার এই করা হয়ে যাবে। অর্থাৎ তুমি এই জায়গাটা এই ধরনের অঙ্কগুলোকে জোর দাও, এই ধরনের এই লিমিট দেওয়া অঙ্কগুলোকে তুমি তো জোর দেবে না। এইবার আসে 3 এর বি। 3 এর বি তেও তোমার দেখো কাছে কি আছে, আর 3 এর বি তেও তোমার কিন্তু আসছে ইন্টিগ্রেশন আসছে। 3 এর বি তে কি ইন্টিগ্রেশন আসছে? 3 এর বি টা অবশ্যই বলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এই যে ক্যালকুলাস থেকে আমাদের সবথেকে বেশি মার্কস কিন্তু ক্যারি করতে হবে, তাহলে কিন্তু আমাদের মার্কসটা থাকবে না। 3 এর বি তে কি আছে? 3 এর বি তে তোমার দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি কোশ্চেনটা প্রথমে দেবে? একটা কোশ্চেন থাকবে ক্ষেত্র সমকল থেকে, ক্ষেত্র সমকল অর্থাৎ বলবে যে এই যেটা তোমার এরিয়া ইন্টিগ্রেশন, এখান থেকে একটা কোশ্চেন থাকবে, অথবা দিয়ে থাকবে মানে দুটো থাকবে তার মধ্যে একটা করতে হবে, আরেকটা থাকবে অবকল সমীকরণ সমাধান। অবকল সমীকরণ সমাধান, এই অবকল সমীকরণ সমাধান আমি অবশ্যই বলবো ক্ষেত্র সমকল করবে না। যে যত ইন্টিগ্রেশন করে থাকো এই ক্ষেত্র সমকলটা করবে না, জোর দেবেই না। তুমি যদি নাও রাখো তার জায়গায় তুমি অবকল সমীকরণ দেখবে তাহলেই হচ্ছে। কেন বলছি অবকল সমীকরণ? অবকল সমীকরণ সমাধানটা অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি। কিছুই না, কোশ্চেন আছে ডেরিভেটিভ, করতে হবে ইন্টিগ্রেশন। কি বললাম? আছে ডেরিভেটিভ, করতে হবে ইন্টিগ্রেশন। ঠিক আছে, যারা এই সাজেশন চাও কোন ধরনের কোশ্চেন আসতে পারে তারা কিন্তু ভিডিওতে কমেন্ট করবে, তাহলে আমি আবার এই ছোট একটা ভিডিও বানাবো। যারা এই অবকল সমীকরণে 100% কমন পেতে চাও তারা কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করবে, আমি ডেফিনেটলি দিয়ে দেব। ঠিক আছে, ক্ষেত্র সমকলটা অবশ্যই করবে না, না করবো না। আর ক্ষেত্র সমকলে আমাকে কোথায় ভাবতে হবে? ভাবো সেই তোমরা পড়াবে তো কোন লেভেলে পড়েছো, ওই ইকুয়েশনগুলো তোমাকে ভেবে কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, অতএব আমি প্লাস তোমাকে ইন্টিগ্রেশন আছে, কোনটা ইন্টিগ্রেশন, অতএব আমি এই জায়গাটাকে কত জোর দেব না, আমি কিন্তু অবকল সমীকরণ সমাধানে বেশি জোর দেব। অবকল সমীকরণ সমাধানে বেশি জোর দিলে আমি কিন্তু ম্যাক্সিমাম অংশ। এবার কেন বলি অবকল সমীকরণ দেব? কারণ এখানে ডেরিভেটিভ, তুমি দেখো এখানে অবকল সমীকরণ আসছে। আচ্ছা, 2 এর সি তে অবকল সমীকরণ আছে, এমসিকিউ তে অবকল সমীকরণ আছে। ঠিক আছে, তাহলে অবকল সমীকরণটা বেশি করে বেশি, কিন্তু ক্ষেত্র সমকল তোমার একটাই আছে, একটা 5 এর জন্য। এই 5টার জন্য তো তোমার অনেকটা বেশি মেন্টাল প্রেসার তোমাকে নিতে হবে। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অবকল সমীকরণ ক্ষেত্র সমীকরণ না হলে অবকল সমীকরণটা সমাধান করো, তাহলে দেখবে এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি এইখানে কিন্তু ক্ষেত্র সমীকরণটা কিন্তু বেশি জোর দেব না। হয়ে গেল? তো অবশ্যই অবকল সমীকরণটা আমাকে কিন্তু করতে হবে। এবার অবকল সমীকরণের চারটা রুল আমি এইগুলোতে একটুখানি বলে দিই। অবকল সমীকরণ প্রথম আছে অবকল সমীকরণ, তারপর প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণ। আচ্ছা, তারপর তোমাদের দেখবে একটা আছে একমাত্রিক অবকল সমীকরণ। তার আছে যে অন্তরকলজের ব্যাখ্যা। অবকল সমীকরণ কি আছে না, অবকল সমীকরণ কিভাবে তৈরি করতে হয় প্রথম চ্যাপ্টার, এটা থেকে 2 নম্বর কোশ্চেন আর এমসিকিউ ছাড়া আসবে না। ঠিক আছে, এটা কমপ্লিট।
শুধু 2 নম্বর আর 1 নম্বর করবে, দেখো ছোট্ট একটা চ্যাপ্টার, কিছু নেই। দ্বিতীয় আছে এখানে প্রথম ক্রম প্রথম মাত্রা সমীকরণ। এখানে যে কোনো বই পড়ো না করে, যে বইতে সবথেকে বেশি উদাহরণ আছে, যে বইতে সবথেকে বেশি উদাহরণ, সেই বইয়ের উদাহরণগুলো সব দিয়ে দেবো। এইখানে 4 নম্বর তোমার গ্যারান্টি কমন আসবে, 4 নম্বর, আর হ্যাঁ এখানে 4 নম্বর তোমার আসে, আর এখানে 5 নম্বর, 9 নম্বর তুমি এখান থেকে পাবে। এই জায়গাটা তুমি 9 নম্বর কমন পাবে। তার সাথে এক মাত্রাটা আমি একটু জুড়ে দিয়েছি, এই এক মাত্রাই সম্ভব আছে, তুমি এটা দিয়েও করতে পারো, এক মাত্রা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ প্রথম ক্রম প্রথম মাত্রা অবগত, এই চ্যাপ্টারটা তোমরা যারা খুব ভালো করে করবে তারা কিন্তু এই এই তিনটে চ্যাপ্টার একসাথে হয়ে যাবে। এই চ্যাপ্টার তো খুব বেশি কিছুই নেই, ঠিক আছে। কিন্তু মনে করো আমি এই চ্যাপ্টারটা করবো না, করতে নাও পারো, শুধুমাত্র এই চ্যাপ্টারটাকে জোর দাও ডেফিনেটলি, কারণ এই চ্যাপ্টারটাই কিন্তু পরে, এই চ্যাপ্টার করলে এই চ্যাপ্টারতে পরে চ্যাপ্টারটা সঙ্গে সঙ্গে তুমি করতে পারবে। অতএব এইটা বেশি করে জোর দেওয়া দরকার, কারণ এখানে 9 নম্বর তুমি ডেফিনেটলি লিখতে হবে। আবার এইটা থেকে যদি এবার কোশ্চেন এসে দেখে 2 নম্বর, তাহলে এখানে আরো 2 নম্বর প্লাস 1 নম্বর অ্যাড হয়ে যাবে। এবার তোমরা হিসাব করতে পারবে তুমি এখানে কত নম্বর পাচ্ছ, 12 মার্কস তোমার গ্যারান্টি এই চ্যাপ্টার থেকে ক্লাস পেয়ে যাবে, পাবে। তোমরা যে কোনো টেস্ট পেপার খুলে দেখো, যে কোনো 10টা কোশ্চেন পেপার নাম দেখো, ওই জায়গা থেকেই আছে, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারবে। তাহলে আমি এই জায়গাটা কিন্তু বেশি জোর দেবো, হলো বাস। এইবার আমার যেটা পড়ে আছে না, ভেক্টর 3D, বাস। এইখানে সবার একটা ভয় আছে যে ভেক্টর করবো না 3D করবো না কি করবো, সেটা আমাদের একটুখানি ভয় আছে, সেই জায়গাটা আসি। ভেক্টর, ভেক্টরে কি প্রশ্ন আসছে না, ভেক্টরে কিন্তু আসছে একের দাগের আছে, একের দাগের ভেক্টরের কোশ্চেন থাকবে একের দাগের ডি তে ভেক্টর, তার সাথে থাকবে দেখবে অর থাকবে ডি কোসাইন বা ডাইরেকশন কোসাইন আর ডাইরেকশন রেশিও, ডিসিস আর ডিআরস, এটা এখানে একটা করতে হবে। আচ্ছা, দুইয়ের দাগের একটা কোশ্চেন, দুইয়ের দাগের একটা কোশ্চেন করতে হবে। দুইয়ের দাগের কোশ্চেনটা থাকবে তোমার ডি তে, এখানেও সেম জিনিস একটা ডিসি, আর থাকবে তিনের দাগে সি, তিনের দাগে সি তে তোমার করতে হবে একটা, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে কোশ্চেন, ঠিক আছে। কোনটা করব প্রথমে বলি, ভেক্টর ইকুয়েশন। কেউ যদি মনে করে ভেক্টর করব না, কেউ যদি মনে করে ভেক্টর করব না, তার দিক কোসাইন যে চ্যাপ্টার আছে তারপর থেকে চ্যাপ্টারগুলো দেখে, দিক কোসাইন বলে একটা চ্যাপ্টার আছে, তারপর দেখবে আছে সরলরেখা, তারপর আছে সমতল, বাস। এই তিনটে চ্যাপ্টার পড়ো, তাহলে তুমি এই দিক কোসাইন এটা কমন পেয়ে যাবে, প্রথমেই কমন পেয়ে যাবে। দ্বিতীয়তে তোমার আছে এইখানে আছে ভেক্টর, এইখানে তোমার ভেক্টরটা অবশ্যই করতে হবে। কি ভেক্টর ধরে কোশ্চেন দেবে, এখানে কিন্তু ভেক্টর মানে সব সময় কিন্তু পিওর ভেক্টর নাও দিয়ে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট ওই জায়গাটা আসতে পারে, অথবা এখানে কিন্তু সরলরেখাটা তুমি যদি করো, সরলরেখাটা কিন্তু এখানে অবশ্যই এখানে যে দুটো কোশ্চেন থাকবে, একটা থাকবে প্রপার ভেক্টর থেকে, একটা থাকবে সরলরেখা থেকে, সরলরেখা থেকে তোমার একটা কোশ্চেন থাকবেই। তো এটা তুমি সরলরেখা থেকে কিন্তু অবশ্যই করতে পারো, বাস। তাহলে সরলরেখা চ্যাপ্টারটা সোজা তুমি এটা করতে পারো, ভেক্টর কিন্তু বেশি জোর দিচ্ছি না, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে তিনের থেকে সিধে যেটা করতে হবে সেটা হবে সরলরেখা और সমতল, সরলরেখা সমতল। সরলরেখা বলে সমতলটা করতেই হবে, অর্থাৎ আমি যদি সরলরেখা ডিসিবিআরটা করি তাহলেই দেখো এখানে 2 নম্বর, এখানে 4 নম্বর, এখানে 5 নম্বর, 5 4 9 11 নম্বর আমার মাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে সরলরেখা আর দিক কোসাইন এই দুটো চ্যাপ্টার যদি প্রপার করি, সরলরেখা বলে অটোমেটিক সমতল তোমার হয়ে যাবে, তোমরা নিশ্চিত করেছো তো, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে কারণ ওটার সাথে রিলেটেড। তো এটা তোমরা কিন্তু সরলরেখা দিয়ে ভেক্টর যদি কারো বাদ দিতে চাও সেক্ষেত্রে ভেক্টরটা বাদ দিলেও দিতে পারো, ঠিক আছে। এবার সরলরেখার মধ্যে কিছু কিছু ভেক্টর টাইপের আছে, সেটা কি যদি চাও কিভাবে করতে হয় সেটা আমি চাইলে আমাকে ভিডিওতে কমেন্ট করো, আমি বলে দেবো কিভাবে করতে হয়, বা কিভাবে সরলরেখা করলে ভেক্টরটা হয়ে যাবে সেটা আমি বলে দিতে পারি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আমার ভেক্টর থেকে কি করব সেটা আমি বুঝে গেলাম। ভেক্টর চাই, ভেক্টর অথবা 3D দেখে আমি ভেক্টরটা কিন্তু বাদ দিতে পারি, অর্থাৎ বেসিক জিনিসগুলো আমি করব।
বাদ বেসিক জিনিসটা করতে পারবো, অবশ্যই করবে, কিন্তু বড় যে ট্রিপল প্রোডাক্ট বা তার অ্যাঙ্গেল এই জিনিসগুলো তোমরা কিন্তু ডেফিনেটলি বাদ দিতে পারো, কোনো সমস্যা কিছু হবে না। বেশ, এইবার আসি লাস্ট যেটা আছে সেটা তোমার এলপিপি। এলপিপি দেখবে একটা এই দাগের কোশ্চেন থাকে, সেটা 3 এর দাগের একটা, একের দাগের প্রথম কোশ্চেনটাই হচ্ছে এলপিপি, ঠিক আছে। 3 এর দাগের একটাই কোশ্চেন থাকে, 3 দাগের এই দুটো কোশ্চেন থাকে, 5 নাম্বার এলপিপি। এখানে আমি গ্যারান্টি দিয়ে বলবো এখানে 5 নাম্বার তোমরা জেনুইনলি করতে পারবে, যাই আসে তোমরা করতেই পারবে, ঠিক আছে। কোন কোশ্চেনটা করবে, দু রকম ভাবে কোশ্চেন আছে। একটা হচ্ছে এলপিপি ফর্ম তৈরি করতে বলে, একটা গল্প দেওয়া থাকে, সেখান থেকে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা তৈরি করতে দেয়, ঠিক আছে। অর্থাৎ রৈখিক প্রোগ্রাম বিধি, এই প্রোগ্রাম বিধিটা তৈরি করতে দেয়, প্রবলেম সমস্যাটা তৈরি করতে দেয়, স্ট্রাকচারটা। আর দ্বিতীয় একটা থাকে, একটা স্ট্রাকচার দেওয়া থাকে, সেটাকে সমাধান করতে দেয়। তোমরা অবশ্যই প্রথমটা করবে না, সমাধান করাটা করবে। সমাধান করাটা 100% তোমরা পারবে, কমন আসবে না। একটা কথা, সমাধান পদ্ধতি এর কোনো ফর্মুলা নেই, এটা শুধু কয়েকটা স্টেপ ফলো করতে হয়। এই স্টেপটা জানতে চাইলে আমাকে ভিডিওতে কমেন্ট করো, উল্লেখ করে মেনশন করে কমেন্ট করো যে এই টপিকটা স্টেপগুলো কি, আমাকে একটু বলে ভিডিও করলে ভালো হয়, তাহলে আমি এই টপিকের ভিডিওটাও আমি করে দিতে পারি। কোন কোন স্টেপগুলো করবে তোমরা 100% কি কোশ্চেন ডিফিকাল্ট হলে কি দেবে এইখান থেকে, সংখ্যা নাম্বারগুলো পাল্টে, ডিজিটগুলো পাল্টে দেবে, এছাড়া কিছু দেবে না। বাকি সব স্টেপ তুমি যদি ফলো করো, যে স্টেপ করা তোমাকে বলবো 8টা কয়েকটা স্টেপ আছে, এই স্টেপগুলো করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখানে 5 নাম্বার পাবেই পাবে, 100% পাবে, কেউ আটকাতে পারবে না তোমাদের, গ্যারান্টি দিয়ে। দেখো এইখানে কিন্তু তোমরা প্রথমেই রৈখিক প্রোগ্রাম যদি তৈরি করবো, এইটা মাথাতে রাখবেই না, তোমরা শুধু সমাধানটা শিখে যাও, সমাধানটা রেডি করে যাও, ডেফিনেটলি পেয়ে যাবে, আর কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা তোমাদের ক্ষেত্রে হবে না। বেশ, তো এই গেল আমার টোটাল বক্তব্য, সব জিনিসটা। তবে আলটিমেটলি তোমাদের কি জিনিসগুলো বললাম, প্রথমত যে একটা জিনিস কাজ করে নেবে, ত্রিকোণমিতিক ক্লাস 11 এর ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো ছিল সেই জিনিসগুলো একটু একটা লিস্ট করবে প্রথম, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তোমার সমমিতি চিত্রণ, সমমিতি চিত্রণে শুধু ডেফিনেশন আর থরলি লিখবে না, যেটুকু সংক্ষিপ্তভাবে যেটুকু সেটুকু লিখে রাখবে। তারপর হচ্ছে বিপরীত বৃত্তি অপেক্ষক, এটাও খুব সংক্ষিপ্তভাবে দেখবে, মানে যদি তোমার মনে হয় যে আমি বিপরীত বৃত্তি অপেক্ষকটা করবো না, তাহলে ওটা তুমি বাদ দিতে পারো, কোনো সমস্যা কিন্তু নেই, ডেফিনেটলি তুমি জায়গাটা বাদ দিতে পারো। কিন্তু এই যখন তোমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওই জায়গাটা চলে যাবে, কিন্তু অত ডিটেলস ফর্মুলা কিন্তু লাগে না, তো ওই জায়গাটা তুমি অতটাও না দেখলে চলবে, কিন্তু 2 নম্বরের জন্য কোশ্চেনগুলো দেখে যাবে, কারণ ওটা এমসিকিউতে আসতে পারে। তো বিপরীত বৃত্তি অপেক্ষকটা তোমার গেল। আচ্ছা, তারপর তোমার কিন্তু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্সে কি বললাম 2 নম্বরের কোশ্চেনগুলো দেখবে, আর ডিটারমিনেন্টে 4 নম্বরের কোশ্চেনগুলো দেখবে, কারণ 2 নম্বরের কোশ্চেনগুলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সোজা হবে, 4 নম্বরের কোশ্চেনগুলো ডিটারমিনেন্টের ক্ষেত্রে তোমার কমন আসবে, ভালো করে বলবো কমন আসবে, কারণ ওই যে বললাম যে প্রমাণ দেখাও, যে বিস্তৃত না করে দেখো, ওই জায়গাগুলো থেকে তোমার একটা কোশ্চেন করতে পারলে তুমি অনেক বেশি লাভ পাবে, অনেক বেশি তুমি মার্কসটা ক্যারি করতে পারবে। আচ্ছা, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট গেল তোমার। এরবার তোমার আছে যে আমি অবশ্যই ডিটেইলস আলোচনা করেছি লিমিট কন্টিনিউইটি, লিমিট কন্টিনিউইটি কনসেপ্ট ওই জায়গায় কিন্তু বড় আছে, ওই জায়গায় কিন্তু ভাবতে হবে ওখান থেকে কি কি অপশন আছে, সন্তত দিতে পারে, ছোট্ট একটা লিমিট ক্যালকুলেশন দিতে পারে, আর কি দিতে পারে, যে ওখানে কিন্তু আমি বলি যে স্পর্শক অবিলম্ব চ্যাপ্টারটা করছি না, তার বদলে আমরা কি করছি, চরম মান অবমান করছি, আর ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু চ্যাপ্টারটা করছি, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। তার সাথে আমরা কি করছি, অবকল সমীকরণ সমাধান, বাস। ইন্টিগ্রেশনে কোন পার্টে কি করছি, অনির্দিষ্ট সমকলের অ্যাপ্লিকেশন, অনির্দিষ্ট সমকলটা আমরা করছি, পরিবর্ত প্রতিস্থাপন, তারপর আংশিক সমকল, বিশেষ আকারের সমকল, এই জায়গাটা আমরা করে নিলাম, হয়ে গেল। আচ্ছা, নির্দিষ্ট সমকলের ক্ষেত্রে আমরা 2 ধরনের কোশ্চেন আছে, সেক্ষেত্রে আমরা আমি বলেছি লিমিট দিয়ে যে অঙ্কগুলো আছে, লিমিট ডেটা এক্সপ্রেশন, ওই ধরনের অঙ্কগুলো বেশি করবে, কারণ ওইগুলো 3টে স্টেপ, তোমরা চাইলে ভিডিওটা দিতে পারি, সেটা তোমাদের কমেন্টে করে জানাতে হবে, এবং অবশ্যই লাইক করতে হবে ভিডিওটা, তো ওইটা কিন্তু করতে পারো, বাস। ওইটা আমি অবশ্যই সাজেস্ট করব, ওই জায়গাটা করো, কারণ ওটা তুমি গ্যারেন্টি দেবো ওই জায়গাতে ফুল মার্কস পাবে, ওই জায়গাটা ফুল মার্কস পাবেই পাবে, তোমরা কোনো ভুল নেই, হয়ে গেল। নির্দিষ্ট সমকলের আর একটা যে 3 এর অ্যাপ্লিকেশন আছে, সেখানে তো তোমার ডিফারেনশিয়াল অবকল সমকল সমাধানের সাথে তোমার অর্থ থাকছে, তুমি অবকল সমকল সমাধানটা করো, অনেক বেশি তুমি
লাভ প্রফিট অনেক বেশি তুমি মার্কস করতে পারবে। কারণ অবকল সমীকরণটা তুমি করতে পারলে তুমি এখানে অবকল সমীকরণে অনেক স্পর্শ চরম মানে এগুলো সব হয়ে যাচ্ছে। তো অত এক্সট্রা কিছু জিনিস মাথায় নিতে যাচ্ছে টেকনিক্যালি হয়ে গেল। প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি তোমার ওর সাথে ওর নিজস্ব কোনো ইয়ে নেই, ওর সাথে কোনো অপশন নেই, করতে কোনো ভর্তি হচ্ছে। আর এলপিপি বললাম একটাই কোয়েশ্চেন আসবে এবং সেটা অবকল সমীকরণ যেটা এলপিপি ফর্ম অর্থাৎ চরকি প্রকৃতির তৈরিটা করবো না, সমাধানটা বাস হয়ে গেল। এই তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমার টিপসগুলো অবশ্যই সাজেশনগুলো বুঝতে পেরেছো। এটা তোমরা অবশ্যই এইভাবে শর্ট নোটটা তোমরা তৈরি করতে থাকো, ঠিক আছে? শর্ট নোটটা তোমরা তোমাদের মধ্যে যেগুলো বললাম একটু ছোট ছোট লিখে দেবে, যেগুলো আমি ভিডিও তোমরা চাও বা যেগুলো তোমাদের মনে হয়েছে রাখবে তোমরা সেই রিলেটেড আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমাদের বলে দেবো, সেই ধরনের ভিডিওটা আমি তৈরি করে দেবো। আর একটা বলি, পরীক্ষা দেওয়ার পদ্ধতি। পরীক্ষা দেওয়ার সময় তোমরা দেখবে কোনো অঙ্ক তুমি হয়তো মেলাতে পারছো না, হয়তো এবার প্রমাণ করো বা দেখা যায় যে কোনো তোমার অন্য অঙ্ক তোমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, তুমি অঙ্কটা হয়তো কোনোটা শেষ পর্যন্ত কমপ্লিট করতে হলো না, তুমি দুম করে কেটে দেবে না, হঠাৎ করে কেটে দেবে না। কেন কেটে দেবে না? কেটে দিলে তুমি কিন্তু ওই জায়গায় মার্কসটা পাবে না। কিছু যদি মার্কস পার্ট মার্কসও যদি পার্ট মার্কস পাবে না, তুমি তার সাবজেক্টে যতক্ষণ না করতে তুমি ওই আগের অঙ্কটা রেখে দেবে। আর প্রশ্ন নির্বাচন করবে সেইগুলি যেগুলো তোমাকে প্রমাণ করতে দেখা যে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাকে বেশি করেছে, তাহলে সেক্ষেত্রে তোমার অঙ্ক করতে বা তুমি হলে বসে বুঝে যাবে তুমি কতটা মার্কস কারেক্ট করেছো, এটা কিন্তু অলমোস্ট তুমি জেনে নিতে পারো, ঠিক আছে? আজকের মধ্যে এটাই। আর তোমাদের এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো ফলো করো, দেখো তোমরা অবশ্যই জেনে নাও। তোমরা যদি তোমার পরীক্ষা দাও আগে, পরীক্ষা দিয়ে তোমরা আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারো যে তোমাদের এটা লাভ হয়েছে না লোকসান হয়েছে, ওকে? এছাড়া যে যেসব ভিডিওগুলো বললাম সেই ধরনের সেই রিলেটেড কোনো ভিডিও জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল বাটন টেপো আপকামিং সব রকম ভিডিওর জন্য। এবং উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার নিয়ে আমি অবশ্যই আলোচনা করবো। তোমরা যারা চাইছো তারা আমার ইউটিউবটা আমাকে ফলো করতে পারো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।